যদিও আপনি একটু আগে পরিষ্কার করলেন যে আপনি কোনো পদে নেই, তবে পলিসি গুলোতে থাকেন। আ আপা আমরা যেমনটা দেখি যে আ জামাতের বেশ কিছু প্রতিষ্ঠান আছে। সরাসরি জামাত সাংগঠনিকভাবে সেটি হোল্ড না করলেও জামাতের বড়, বড় নেতারাই সেটার প্রতিষ্ঠাতা এবং আপনাদের বড় একটি কর্মী বাহিনী সেখানে জব করেন আমরা জানি। সেক্ষেত্রে আমি যদি বলি ব্যাংক খাত, স্বাস্থ্য খাতের বিভিন্ন হসপিটাল এবং শিক্ষা খাতেও আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমরা জানি। এখন এই যে সেবা খাতগুলো আপনারা এখানে নিজেদের একটা অবস্থান দাঁড় করিয়েছেন। যখন রাষ্ট্র ক্ষমতায় জামাত যাবে, যদি এগুলো তো প্রাইভেটাইজেশন। এখন এটি জামাত যখন সরকারে থাকবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটি ঘটবে কিনা? বা এটা আপনারা আসলে কি মনে করেন এই ব্যাপারটা একসময় গিয়ে কনফ্লিক্ট হবে? আমার মনে হয় আপনার প্রশ্নটাতে এই কথাটার জবাব আছে। আসলে একটা প্রাইভেট প্রতিষ্ঠানের গণ্ডি, একটা প্রাইভেট প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আসলে সরকারের মতন একটা হিউজ কর্পোরেশনকে আপনি মিলিয়ে ফেলতে পারবেন না। হ্যাঁ? তো এখানে আসলে এই ধরনের কথা বলা আসলে কতটুকু যৌক্তিক আমি আসলে জানি না। এটা প্রশ্নই ওঠে না। আপনি দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জামাতের যারা মন্ত্রী ছিলেন, হ্যাঁ? ২০০১ থেকে ৬ তারা কি শুধু এই ধরনের কাজে তাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিংবা কোনো অভিযোগ করার মতন কোনো জায়গা খুঁজে পাওয়া গেছে? অবশ্যই না। হ্যাঁ? আমি বলব যে এখানে আসলে ব্যাপারটা হচ্ছে স্কেলের পার্থক্য। এখানে একজন ব্যক্তি উদ্যোগে একটা প্রতিষ্ঠান স্থাপন করেছেন এবং তিনি হয়তো সৎ এবং যোগ্য লোক চেয়েছেন। সেইখানে জামাতের বা শিবিরের ছেলেমেয়েরা চাকরি করছে, ছেলেরা চাকরি করছে। তার মানে এই না যে এইটা এই ব্যক্তি যখন একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন, তার এই ধরনের কোনো বায়াসনেস তৈরি হবে। হ্যাঁ? এটা আসলে ওই যে বলে না 1 in a million যে উনি কি এই ধরনেরই একটা দায়িত্ব পাবেন? তারপরে এই ধরনের একটা দায়িত্ব পাওয়ার পরে তার কাছে কি এই ধরনেরই মানুষ খোঁজার একটা কাজ আসবে? তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যে দেখেন আমরা যদি একটু ইন ডেপথ দেখি যে এই অভিযোগটা কিন্তু জামাতকে অনেক ভোগ করতে হয় বা শুনতে হয় যে শুধু নিজেদের লোকদেরকে চাকরি দিয়েছেন, হ্যাঁ? তো এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি যে কাকে চাকরি দিয়েছে বড় কথা নয়, বরং আপনি যদি শহীদ মীর কাসেম আলীর প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের দিকে তাকান, সেখানে দেখবেন যে এটা বাংলাদেশের ১ নম্বর ব্যাংক। শুধু ইসলামিক ব্যাংক এই কনসিডারেশনে না, রেমিটেন্স বলেন, প্রফিট মেকিং বলেন, অথচ ইসলামী শরীয়তের কোন রুলকে ভঙ্গ না করে যতটুকু সম্ভব আসলে একেবারে ভঙ্গ করে নাই এটা আমি বলবো না, কারণ এখানে অনেকগুলো যেহেতু পুরো দেশের বাংলাদেশ ব্যাংক তো ইসলামী ব্যাংক না, সেখানেও স্বচ্ছতা রাখার জন্য আলেমরা যে পথটা দেখিয়ে দিয়েছেন সেগুলোকে স্বচ্ছ রেখে কাজ করা হয়, কিন্তু তারপরও প্রফিট ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, তো এইটা আসলে দেখতে হবে যে ইল্ডটা কি বের হচ্ছে, কি পাচ্ছি, অথবা দেশের মানুষ আসলে কি পাচ্ছে। যারা এখানে চাকরি করছে তারা যে দলেরই হোক, তারা তো দেশের মানুষ, তাদের কর্মসংস্থান হচ্ছে, তারা এখানেই পয়সাগুলো খরচ করছে, তাই না? তো আমার কাছে মনে হয় যে এইসব অভিযোগ আসলে ওই যে আগে আপনাকে বলেছিলাম যে একজনকে আমি যখন পছন্দ করি না তার সব কাজ আমার খারাপ লাগে, এই জায়গাটা ওখান থেকে আসে। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর কোনো প্রশ্নই ওঠে না এবং এটার কোনো রেকর্ডও কেউ দেখাতে পারবে না, এবং ইনশাআল্লাহ বরং যেটা হবে যে এই ধরনের প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা যাদের আসলে থাকে তারা অনেক সাহস এবং কনফিডেন্স নিয়ে সরকারি কাজে ভূমিকা রাখতে পারেন, এটা আমি বলবো।